এটাই সিরিজের 33তম লেকচার। আমরা অ্যাম্ফিবোলি অফ রিফ্লেকশন এটা নিয়ে আলোচনা করছিলাম। অ্যাম্ফিবোলি অফ দ্য কনসেপ্টস অফ রিফ্লেকশন। এখন অ্যাম্ফিবোলি কি বাংলা হবে এটা নিয়ে আমাদের মধ্যে একটু, আমি আগের দিনে একটু সংশয়ে ছিলাম। তো অ্যাম্ফিবোলির বাংলা করা যাক উভচরণ। উভচরণ মানে যেটা দুটোতেই চলে, এটা কোনো দোষের নয়। ব্যাঙ প্রথম জীবনে জলে থাকে, তারপর জীবনে ডাঙায় থাকে, উভচর প্রাণী, এটা তার কোনো দোষ নেই তাতে। এই জন্য অ্যাম্ফিবোলির মধ্যে কোনো দোষ নেই। দুটোতে থাকে। এখন উভচরটা বিশেষণ পদ, উভচরণটা ওই বিচরণের মতো। উভচরণটা হচ্ছে বিশেষ্য পদ। আর রিফ্লেকশনের বাংলা কি করব ভাবছিলাম, ওই ভাবনাটাই থাক, ভাবনা। তাহলে ভাবনার উভচরণ, অ্যাম্ফিবোলি অফ রিফ্লেকশন। রিফ্লেকশনটা মনের ভেতরে হয়। ভাবনা আর রিফ্লেকশন আর থটের মধ্যে পার্থক্য করতে হবে। থটটা হচ্ছে চিন্তন, রিফ্লেকশনটা হচ্ছে ভাবনা। ওই অর্থে মোর ভাবনারে কি হাওয়া মাতালো, ওই সেই অর্থে ভাবনা। এখন কান্ট এখানে তার 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। আমি ভুলে গেছি কটা আলোচনা আমরা করেছিলাম আগের দিন। একটা ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন, যে কোনো রিফ্লেকশন নয়, ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন, যেটা অন্তঃসুত ভাবনা। তার আইডেন্টিটি অ্যান্ড ডিফারেন্স এইটা নিয়ে আলোচনা করেছেন। এগ্রিমেন্ট অ্যান্ড অপোজিশন 3 নম্বর, ইনার অ্যান্ড দ্য আউটার, এবং 4 নম্বর দ্য ডিটারমিনেবল অ্যান্ড দ্য ডিটারমিনেশন। এই 4টে নিয়ে আলোচনা করেছেন। আমার ধারণা আমি প্রথম দুটো নিয়ে আলোচনা করেছিলাম, যতটা মনে পড়ছে। ভুল হলে তোমরা বলে দাও। আইডেন্টিটি অ্যান্ড ডিফারেন্স, এখানে এই 4টেতেই উনি লাইবনিজের মতকে খণ্ডন করছেন। আইডেন্টিটি অ্যান্ড ডিফারেন্স, সেখানে লাইবনিজের ল অফ আইডেন্টিটিকে তিনি খণ্ডন করেছেন। ল অফ আইডেন্টিটি অফ ইনডিসার্নেবলস সেটাকে খণ্ডন করছেন, এবং খণ্ডন করছেন। আচ্ছা, এখানে উভচরণ কথাটার মানে হচ্ছে কিসের উভচরণ? এই যে রিফ্লেকশন, এই রিফ্লেকশনের যে এলিমেন্ট গুলো, তার যা উপাদান, সেগুলো দুটোতেই থাকে। দুটোতেই মানে ইনটুইশনেও আছে, আবার থটেও আছে। এই অর্থে উভচরণ, ইনটুইশন অ্যান্ড থট। মেইন অবজেকশনটা হচ্ছে লাইবনিজ ইনটুইশন কে বাদ দিয়ে দিয়েছেন, শুধু থটের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। সেখানে তার ফিলসফিতে এই উভচরণটা হচ্ছে না বলে একটা ফ্যালাসি হচ্ছে। উভচরণটাই ন্যাচারাল, এটা হওয়াটাই স্বাভাবিক ট্রান্সেন্ডেন্টাল ফিলসফিতে।
কিন্তু যেখানে হচ্ছে না সেখানে কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। এবারে যেখানে এবং যেখানে এগ্রিমেন্ট অ্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ডিফারেন্স এইটা আলোচনা করছিলেন তিনি এই কনটেক্সটে, যেখানে ইউনিভার্সাল হবে আর পার্টিকুলার হবে জাজমেন্ট, অবধারণ যেখানে সামান্য এবং যেখানে বিশেষ, এইটা নিয়ে তিনি আলোচনা করছেন। আর যেখানে এগ্রিমেন্ট অ্যান্ড অপোজিশন, সেটা নিয়ে সেখানে আলোচনার মেইন বিষয়টা হচ্ছে অ্যাফার্মেটিভ জাজমেন্ট এবং নেগেটিভ জাজমেন্ট। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এগ্রিমেন্ট হয়, নেগেটিভের ক্ষেত্রে ডিসএগ্রিমেন্ট হয়। তারপরে আলোচনা হচ্ছে দ্য ইনার অ্যান্ড দ্য আউটার, আভ্যন্তর এবং বাহ্য। বুঝতেই পারছো লাইবনিজ এই আভ্যন্তর এবং বাহ্যের মধ্যে পার্থক্য করতে পারছেন না। আমরা 2 নম্বর থেকে শুরু করি, এগ্রিমেন্ট অ্যান্ড অপোজিশন। বলছেন ইফ রিয়েলিটি ইজ রিপ্রেজেন্টেড A265, if reality is represented only through the pure understanding, তার মানে ইনটুইশনকে বাদ দিলেন, পিওর আন্ডারস্ট্যান্ডিং কে রাখলেন, এটা দিয়েই যদি রিয়েলিটি আসে, then no opposition between realities can be thought. অপোজিশনটা আসে ইনটুইশনের ক্ষেত্রে, অপোজিশনটা শুধু থটের ক্ষেত্রে অপোজিশন আসে না। কেন আসে না? দুটো যদি বিরোধী হয়, দুটো এলিমেন্ট, থটের দুটো এলিমেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং এর দুটো এলিমেন্ট যদি বিরোধী হয়, একে অপরকে কেটে দেয়, কোনো বিরোধ থাকে না। যেমন +3 -3 একে অপরকে কেটে দিল, এটা পিওর থটের, একে অপরকে কেটে দিল, 0 হয়ে যাবে, কোনো অপোজিশন থাকবে না। Realities in appearance, realitas phenomenon, on the contrary, can certainly be in opposition with each other and united in the same subject. One can partly or wholly destroy the consequence of the other, like two moving forces. কিন্তু যেখানে ইনটুইশন থাকে সেখানে কিন্তু দুটো বিরোধী জিনিস একসঙ্গে থাকতে পারে, এবং একটা অপরটাকে কি করে, যে একটা অপরটার যে কনসিকুয়েন্স, যে পরিণতি, সেটাকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে ধ্বংস করে। কিন্তু দুটোই থাকে, দুটো ধ্বংস হয়ে যায় না, তাদের পরিণতিগুলো ধ্বংস হয়। কিরকম? যেমন দুটো দিক থেকে দুটো বল পরস্পরের দিকে এগিয়ে আসছে, এসে একটা অপরটাকে ধাক্কা মারলো, কি হতে পারে? একটা অপরটার যে গতি ছিল সেটাকে ধ্বংস করে দিয়ে নিজে এগিয়ে চললো। যেমন যদি একটা ট্রেন একটা খারাপ ট্র্যাকের ওপর পড়ে রয়েছে, কি এসে খারাপ হয়ে গেছে, ড্রাইভার পালিয়ে গেছে ট্রাক ছেড়ে, তখন ট্রেনটা ওই ট্রাকটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে, তার গতিটাকে ধ্বংস করে দেবে,
ট্রাকটাকে ধ্বংস করবেন, ট্রাকটা থাকবে, কিছু না কিছু থাকবে, তার ট্রেনটাও থাকবে, কিংবা দুটোর গতিও ধ্বংস হতে পারে। ট্রাকটাও বেগে আসছিল, ড্রাইভার চলন্ত ট্রাক থেকে লাফ মেরে পালিয়েছে, ট্রেনের ড্রাইভার নেমে পালিয়েছে, এবার দুটোই এগিয়ে আসছে অপোজিট ডিরেকশনে, এবং কি হবে, দুটোকে ধাক্কা মারলো, মেরে দুটো থেমে গেল, দুটোই থেমে গেল। তাহলে দুটো কনসিকোয়েন্সকে ডিনাই করলো, তাদের পরিণতিকে ডিনাই করলো, বা অস্বীকার করলো, খণ্ডন করলো, বা সীমিত করলো, কিন্তু সেই দুটো একে অপরকে নস্যাৎ করেনি। কিন্তু পিওর আন্ডারস্ট্যান্ডিং হলে সেখানে একে অপরকে নস্যাৎ করে, যেমন 3 - 3, +3 - 3 একে অপরকে নস্যাৎ করে 0 হয়ে যাবে। এখানে কিন্তু 0 হয় না। কাজে তুমি যদি শুধু আন্ডারস্ট্যান্ডিং দিয়ে বলো, তাহলে একে অপরকে নস্যাৎ করে দেবে। তুমি যদি ইন্টুইশনকে যোগ করো, আন্ডারস্ট্যান্ডিং তো থাকবেই, সবেতেই থাকে, ইন্টুইশনকে যদি যোগ করো, একে অপরকে নস্যাৎ করবে না। একইভাবে আমার মনের সুখ দুঃখ, সুখও আছে দুঃখও আছে, এরকম অনেক সময় হয়, সুখও আছে দুঃখও আছে। সুখের কিছু ঘটেছে, আমি লটারি জিতেছি, আবার দুঃখ ঘটনা ঘটেছে, আমি আমার কোনো প্রিয়জন দূরে চলে গেছে। এখানে কিন্তু দুটো ধ্বংস হয়ে যায় না, সুখটাও আছে দুঃখটাও আছে। তবে কি, পরিমাণটা একে অপরকে রিপেল করবে, মানে একে অপরকে বাধা দেবে। দুঃখটা কমে যাবে বা সুখটা বেড়ে যাবে, কি উল্টোটা হবে, কিছু হবে, কিন্তু সুখ আছে দুঃখও আছে। এটা বলবো না যে আমি লটারি পেয়ে সুখী হইনি, যেহেতু আমার বন্ধু চলে গেছে দূরে। আবার এটা বলবো না বন্ধু লটারির টিকিট জিতেছি বলে বন্ধু দূরে চলে গেছে, কোনো দুঃখ হয়, দুটোই হয়েছে, কিন্তু তার পরিমাণটা একটা ব্যালেন্স হয়ে যায়, কাটাকাটি করে একটা ব্যালেন্সে আসে। আবার কেউ বলতে পারে আমার ব্যালেন্সটা এমনই হয়েছে, আমার এখন এসব কিছুই ভালো লাগছে না, সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে গেছি, কিছুই বোধ করছি না, এরকমও হতে পারে। কিন্তু বিষয় দুটোকে নস্যাৎ করে না, সুখ নেই বা দুঃখ নেই এরকম হবে না। তৃতীয়, এটা কখন হয়, এখন লাইবনিজের ফিলসফি মানলে এটা হবে, একটা অপরকে সবসময় নস্যাৎ করে দেবে, বিরোধী হলেই নস্যাৎ করবে। মূল পয়েন্টটা তাহলে কি, বিরোধ হলেই একে অপরকে নস্যাৎ করে কি করে না, ইনার আর আউটার। এখানে ইনার আর আউটার বলতে কি বোঝানো হচ্ছে, আমরা তো দেখলাম ট্রাকের এক্সাম্পল যেটা নিলাম সেটা আউটার এক্সাম্পল, এবং যেটা মানে সুখ দুঃখের এক্সাম্পল নিলাম ইনার এক্সাম্পল। তাহলে তো এটা ইনার আর আউটার দুটোর ক্ষেত্রেই লাগে। তাহলে এখানে কেন ইনার অ্যান্ড আউটার বলছেন, অন্য কোনো নাম দিতে পারতেন। এখানে ইনার আর আউটারের অর্থ হচ্ছে তুমি শুধু ইনারকে মানবে নাকি ইনার আর আউটারকে মানবে। শুধু ইনারকে মানা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কে মানা, সেটা মানলে একটা ফ্যালাসি হয়। ইনার আউটার হলে সেই উভয়চরণ হয়, উভচরণ হয়, এই উভচরণ হলে দোষ হয় না, এটা ব্যালেন্সটাকে ব্যাখ্যা করতে পারে। কিন্তু লাইবনিজের মতটা ব্যালেন্সটাকে ব্যাখ্যা করতে পারে না, শুধু ইনারে।
শুধু আউটারের কথা কান্ট বলছেন না, কারণ শুধু আউটার তো হবে না আমাদের কখনোই, জ্ঞানটা তো শুধু আউটার হতে পারে না। আউটার মানে কান্টের কাছে ইন স্পেস। আউটারের ক্ষেত্রে কান্ট বলছেন আউটারের সব ধর্মগুলোকে কিন্তু আমরা আপ্রায়রাই জানতে পারি না। যেমন ট্রেনে সে গতি, ট্রেনের গতি, ট্রাকের গতি, কতটা ক্ষতি, সংঘর্ষে কতটা ক্ষতি, এটা আমরা জানতে পারি না, আপ্রায়রাই জানতে পারি না। আপ্রায়রাই কি জানতে পারবো? আপ্রায়রাই দুটো প্রপার্টির কথা কান্ট বলেছেন, সে দুটো থেকে আরো কিছু ফলো করে। একটা বলেছেন রিপালশন, প্রত্যেকটা বস্তু রিপেল করে, বাধা দেয়, এটা জাঢ্য ধর্ম। জড়ের ধর্ম যেটা সেটা জাঢ্য ধর্ম, এটা জাঢ্য ধর্ম, রিপেল করে, রিপালশন। সেই জন্যই সংঘর্ষটা হয়। ওই একই জায়গায় দুটো থাকতে পারে না, একটা অপরকে রিপেল করে। এই রিপালশন ধর্মটা এটা আমি আপ্রায়রাই জানতে পারবো, আপ্রায়রাই জানি, এটা এক্সপিরিয়েন্স লাগবে না। কিন্তু কতটা রিপেল করে, কতটা রিপেল করে, এই রিপালশনের লেভেলটা, এটা কিন্তু আপোস্টেরিয়রাই জানবো। আরেকটা হচ্ছে ইমপেনিট্রেবিলিটি, অবজেক্টের মধ্যে দিয়ে যাওয়া যায় না। অবজেক্টকে ভেঙে না ফেলে তার মধ্যে দিয়ে যাওয়া যায় না, কিংবা সরিয়ে না দিয়ে তার মধ্যে যাওয়া। তাহলে যে আমরা হাওয়ার মধ্যে দিয়ে ছুটে যাই, কি করে যাই? আসলে হাওয়াটা ওরকম অবজেক্ট নয়, একটা অবজেক্ট নয়। তোমরা জানো হাওয়াটা অনেক গ্যাসের অনেক এলিমেন্ট দিয়ে তৈরি। আমরা যখন হাওয়ার মধ্যে দিয়ে যাই, এলিমেন্ট গুলোকে সরিয়ে দিয়ে আমাদের শরীরটা সেই জায়গা দখল করে। সেই জন্য হাওয়ার এলিমেন্ট গুলোরও কিন্তু ইমপেনিট্রেবিলিটি আছে, কাঁচের দরজার আছে। একটু পড়ি বই থেকে। We know substance in space only through forces that are efficacious in it, whether in drawing others to it, attraction, তার মধ্যে কিছু ফোর্স আছে, এফিকেশিয়াস ফোর্স, অ্যাট্রাকশন করে, অ্যাট্রাক্ট করে, সেটার কথাও কান্ট বলছেন। তাহলে আরেকটা পেলাম, অ্যাট্রাকশন, যেটাকে নিউটনের ভাষায় বলা হয় গ্র্যাভিটেশন, or in preventing penetration of it, কিংবা বাধা দেয়। নিউটন বলেছিলেন আকর্ষণ করে কিংবা বাধা দেয়। রিপালশন and impenetrability. We are not acquainted with other properties constituting the concept of the substance that appears in space and which we call matter. তাহলে এই ম্যাটার, মেটেরিয়াল অবজেক্টের আট ধর্মগুলোকে কিন্তু আমরা জানতে পারি না। জানতে পারি না মানে কি? আপ্রায়রাই জানতে পারি না। এইগুলো আপ্রায়রাই জানতে পারি। কি কি? অ্যাট্রাকশন মানে তার গ্র্যাভিটি। তাহলে বোঝা যাচ্ছে কান্ট পুরোপুরি নিউটনিয়ান সায়েন্সটা মানছেন, এবং নিউটন যেগুলোকে বস্তুর স্বরূপ ধর্ম বলেছেন সেইগুলোকেই উনি বলছেন সেগুলো আমরা আপ্রায়রাই জানি। এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, সত্যি করে কি আমরা গ্র্যাভিটেশনকে আপ্রায়রাই জানি? হ্যাঁ, এটাকে আপ্রায়রাই জানি। মেটেরিয়াল অবজেক্টকে জানলে সত্যি করে কি গ্র্যাভিটেশনকে আপ্রায়রাই জানি?
অন্তত নিউটন তো আপনারা জানতে পারেননি। নিউটন তো আপোস্টেরিয়রাই, সেই আপেল ফল পড়ার গল্প আছে, আপোস্টেরিয়রাই জেনেছিলেন। কিন্তু রিপালশন এন্ড ইমপেনিট্রেবিলিটি, এটাকে আমরা আপনারাই জানি। যে জড় বস্তু হলে তার মধ্যে দিয়ে চলে যাওয়া যায় না, সেটা বাধা দেবে। এবং জড় বস্তুকে যদি আমি ঘুষি মারি, সে একটা আমাকে একটা বল প্রয়োগ করবে, আমার উপর একটা বল প্রয়োগ করবে। আমি একটা যদি দেওয়ালে ঘুষি মারি, দেওয়ালটা আমার উপর একটা বল প্রয়োগ করবে এবং আমার হাতে ব্যথা লাগবে। আচ্ছা, ঘুষি মারি এক্সাম্পলটা তোমাদের কাছে খুব ভায়োলেন্ট বলে মনে হতে পারে। আমি যদি একটা দেওয়ালে আস্তে করে না, একটু জোরে টোকা মারি, তাহলে আঙুলে একটা ব্যথা লাগবে। স্যার হ্যাঁ, বল। বলছি জড়বস্তু, ওই যে উদাহরণটা দিলেন, জড়বস্তু বাধা দ্বারা বাধাপ্রাপ্ত হই, সেটা ঠিকই, কিন্তু সেটার একটা তারতম্য থাকে। কারণ আমার কাছে তো জলও জড়বস্তু, আমি জলের এ পাশ থেকে ও পাশ যেতে পারবো। না, বাধা পাবে। তুমি বাধা পাবে তো কোথায় বুঝতে পারবে? যারা ওই বানজি জাম্পিং করে, অনেক সময় দড়ি হ্যাঁ, টড়ি ছিঁড়ে যায়। বায়ুতে, হ্যাঁ। হ্যাঁ, এবার জলের ওপর পড়ে, অনেক সময় দড়ি টড়ি ছিঁড়ে যায়, প্রচন্ড ব্যথা পায়, প্রচন্ড ব্যথা, সেটা মারা যেতে পারে। কাজেই সেখানে তো কিন্তু বাধা আমি বায়ুর দ্বারাও পাচ্ছি, বায়ু জড় পদার্থ বলতে পারি। বাধা পাচ্ছি, কিন্তু বায়ুটা সরে যাচ্ছে, জলটাও সরে যাবে, হ্যাঁ, কিন্তু বায়ুর যে পরিমাণ বাধা আর ওটাই বলছি, মানে জড় পদার্থের ওই তারতম্য আছে, মানে বাধা প্রাপ্তির একটা। তারতম্যটা হচ্ছে তার ঘনত্বের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে বস্তু যত ঘন, সে তত বেশি বাধা দেবে তোমার। বায়ু একরকম বাধা দেবে, জল একরকম বাধা দেবে, কাদা আরেক রকম বাধা দেবে, শক্ত একদমই, মাটি আমি আরেক এটাই বলার রকম চেষ্টা বাধা করি। দেবে, সেটা তো দেবেই। তোমার যে অণুগুলো যেইভাবে কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে ওই ম্যাটারটার মধ্যে, সেই কনসেন্ট্রেশনটার উপর ডিপেন্ড করে। কনসেন্ট্রেশনটা যত বেশি হবে, সে তত বাধা দেবে। ঠিক তেমনি সে তত অ্যাট্রাক্ট করবে, তত বেশি অ্যাট্রাক্ট করবে। কাজে বুঝেছ? একটা প্ল্যানেট বা একটা স্টার যতটা অ্যাট্রাক্ট করে, তার লক্ষ কোটি গুণ বেশি অ্যাট্রাক্ট করে একটা ব্ল্যাক হোল। তার কারণ হচ্ছে ব্ল্যাক হোলের মাস অনেক বেশি, ম্যাটার অনেক বেশি কনডেন্সড। বলা হয় যে পৃথিবীটা যদি ব্ল্যাক হোলের ভেতর, আমাদের পৃথিবীটা যদি ব্ল্যাক হোলের ভেতর ঢুকে যায়, তো সেটা একটা দেশলাই বাক্সের থেকেও ছোট আকার হয়ে যাবে তার, সেটা এতটাই কনডেন্সড হবে। তো সেখানে তার আকর্ষণ অনেক বেশি। এগোই তাহলে আর একটু, তোমরা যদি অনুমতি করো। তাহলে এটাকে ম্যাটার বলা হচ্ছে। এখানে ম্যাটার হচ্ছে ম্যাটার ফর্ম, ওই ম্যাটার নয়। এখানে ম্যাটার অর্থে জড়বস্তু। As object of the pure understanding, on the contrary, তাহলে যদি পিওর আন্ডারস্ট্যান্ডিং এর অবজেক্ট ধরো, ম্যাটারটা তো জানা যায়, আসে আমাদের কাছে ইনটুইশন দিয়ে। যদি অবজেক্ট অফ পিওর আন্ডারস্ট্যান্ডিং ধরা হয়, এভরি সাবস্টেন্স মাস্ট হ্যাভ ইনার ডিটারমিনেশনস। সবকিছুরই ইনার ডিটারমিনেশন, সবকিছুরই থাকে, সেটা এক্সটার্নাল হোক বা ইন্টারনাল হোক, তার ইনার ডিটারমিনেশনটা সব সময় থাকবে। ইনার ডিটারমিনেশনের কি মানে হবে? যাই হোক, এখন এটা থাক, পরে বাংলা করব। And forces that pertain to its inner reality.
তার নিজস্ব ফোর্স আছে, আমার চিন্তার এলিমেন্ট গুলো নিজস্ব ফোর্স আছে। একটা চিন্তা আর একটা চিন্তাকে টেনে আনে। আমি তোমায় দেখলাম, দেখে তোমার পিতার কথা মনে এলো, কিংবা তোমার ভ্রাতা ভগিনীর কথা মনে এলো। তাহলে একটা চিন্তা আর একটা তোমার কথা ভাবলে, ভাবতে ভাবতে আমি তোমাকে দেখলামও না, তোমার কথা ভাবতে ভাবতে আমি তোমার পিতা বা তোমার ভ্রাতা ভগিনী এদের কথা ভাবতো, কিংবা তোমার বন্ধুর কথা ভাবতে শুরু করলাম। তাহলে একটা চিন্তা আরেকটা চিন্তাকে, ঠিক আছে, তাহলে তাহলে এটা ইটস ইনার রিয়েলিটি একটা আছে, আর ইনার রিলেশন আছে। ইয়েট হোয়াট ক্যান আই থিঙ্ক, what can I think of as inner accidents, except for those which my inner sense offers me? তাহলে আমার ইনার সেন্স গুলো যেগুলো অফার করে, তার থেকে বেশি আমি কি ভাবতে পারি? আমার এক্সটার্নাল যে জিনিসটা আমার কাছে আসে, এক্সটার্নাল, তার ক্ষেত্রে আমি অনেকগুলো জিনিস ভাবতে পারি। একটা জিনিস ভাবতে পারি অ্যাট্রাকশন, রিপালশন, ইমপেনিট্রেবিলিটি, এগুলো সব ভেবে নিতে পারি। সেগুলো আমার কাছে আসেনি, সেগুলো আমার কাছে ওরকম ডাইরেক্ট আসে না। তার সাবস্টেন্স ফুড আমি ভেবে নিতে পারি, সেটা আমার কাছে ডাইরেক্ট আসে না। কিন্তু যেগুলো ইনার, সেগুলো যেগুলো আমার কাছে ডাইরেক্ট আসে, সেগুলো ছাড়া আর কি ভাবতে পারি? যেটাই ভাববো সেটাও ডাইরেক্ট আসবে। তোমার কথা ভাবলে তোমার বন্ধুর কথা ভাবছি, তোমার বন্ধু আমার কাছে ডাইরেক্ট এসে গেল। মানে বন্ধুর ডিটারমিনেশনটা, রিপ্রেজেন্টেশনটা, নেমলি দ্যাট হুইচ ইজ আইদার ইটসেলফ থিঙ্কিং। তাহলে থিঙ্কিংটা আমার কাছে আসে, যেটা নিজে থিঙ্কিং, মানে আইটা আসে, অর হুইচ ইজ অ্যানালোগাস টু ওয়ান, কিংবা থিঙ্কিং এর সঙ্গে যেটা তুলনা করা যায়, উইলিং, ফিলিং, এগুলোই আসে। Thus, because he represented them as noumena, he মানে লাইবনিজ, এইগুলোকেই নৌমেনা বলেছেন, কারণ লাইবনিজ তো নোমেনা আর ফেনোমেনার মধ্যে পার্থক্য করেন না, এগুলোকেই রিয়াল বলেছেন। রিয়েল আনরিয়েলের পার্থক্য অবশ্য করেন, কিন্তু এগুলোকে রিয়াল বলেছেন। ইনার ডিটারমিনেশন গুলো, মানে যেগুলো মনের কাছে রিপ্রেজেন্টেশন হয়, মনের রিপ্রেজেন্টেশন গুলোকেই তিনি রিয়াল বলেছেন। টেকিং অ্যাওয়ে ইন থট এভরিথিং দ্যাট মাইট সিগনিফাই আউটার রিলেশন। তাহলে বাইরে থেকে যেগুলো আসে সেগুলোকে চিন্তায় সব বাদ দিয়ে দিয়েছেন। স্পেস, স্পেশাল প্রপার্টি, শেপ, সাইজ, রিপালশন, এই সমস্তকে বাদ দিয়ে দিয়েছেন। প্লাস ইভেন কম্পোজিশন, বস্তুর যে কম্পোজিশন, গঠন, আমরা বললাম বায়ুর গঠন হালকা, জলের গঠন তার থেকে বেশি, কাদার গঠন তার থেকে আরো বেশি, মাটির গঠন, শক্ত মাটির গঠন তার থেকে আরো বেশি, এই যে কম্পোজিশন। Leibniz made out of all substances, even the constituents of matter. Constituents of matter মানে যেগুলো ওই অণু, পরমাণু, সব দ্রব্য, এমনকি তার যে উপাদান, সেগুলোকে simple subjects gifted with powers, তাহলে সেগুলোকে সাবজেক্ট বলেছেন, gifted with powers of representation। তাহলে তার কাছে কি রইলো? শুধু সাবজেক্টটা রইলো, আর তার একটা ক্ষমতা রইলো ওই রিপ্রেজেন্টেশন গুলো পাওয়ার। সাবজেক্ট আছে আর তার রিপ্রেজেন্টেশন আছে, তাহলে আর কোনো অবজেক্ট নেই, তার ওই প্রপার্টি গুলো নেই। তিনি ইনার আর আউটারের পার্থক্য করতে পারবেন না, তার ফিলসফিতে এই ফ্যালাসিটা হবে। In a word,
মনাডস। তাই লাইবনিজের ক্ষেত্রে শুধু মনাডসই থাকবে। উনি বলছেন লাইবনিজ যা মানছেন যে প্রিসাপোজিশন গুলো নিচ্ছেন তার থেকে লজিক্যালি এটাই ফলো করে শুধু মনাডস আছে আর তার রিপ্রেজেন্টেশন আছে, আর কিছু নেই। ওই ইনার সাবস্টেন্স এবং তার রিপ্রেজেন্টেশন, এছাড়া আর কিছু থাকতে পারবে না। এবং রিপ্রেজেন্টেশন গুলোর পারস্পরিক সম্বন্ধও আছে। পরে গিয়ে আরো কিছু কথা বলবেন এখানে। এখন দেখো যে এই রিপ্রেজেন্টেশনের সম্বন্ধগুলো ইনার, এটা আউটার নয়। এগুলো ইন্টারনালি ডিটারমিন্ড। এই ডিটারমিনেশন গুলো ইন্টারনাল, এক্সটার্নাল নয়। কান্ট মূলত লাইবনিজের কনসেপ্ট অফ স্পেসকে নিয়ে ক্রিটিক করছেন, কিন্তু সেটা ছাড়াও কনসেপ্ট অফ টাইমকে নিয়েও একই ক্রিটিক করা যায়। কিন্তু কান্ট স্পেসকে নিয়ে করছেন, যেহেতু ইনার আর আউটার এটা নিয়ে আলোচনা করছেন। এবার ম্যাটার আর ফর্ম। কান্টের কাছে ম্যাটার আর ফর্ম জানো। ম্যাটার হচ্ছে যেটা ইনটুইশনে আসে, সেন্সেশন দিয়ে যেটা আসে সেটা হচ্ছে ম্যাটার। আর ফর্ম কি? ফর্ম আবার দু রকমের হয়, একটাকে উনি ফর্ম বলেছেন, সেগুলো হচ্ছে ফর্মস অফ সেন্সিবিলিটি, স্পেস এন্ড টাইম। আর ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং, সেগুলোও ফর্ম। আরেক রকমের ফর্ম আছে যেগুলো হলো কনসেপ্টস। পিওর কনসেপ্টস নয়, পিওর কনসেপ্টস গুলো আন্ডারস্ট্যান্ডিং মানে ক্যাটেগরিজ। আর যেগুলো জেনারেল কনসেপ্টস, পিওর কনসেপ্টস নয়, এম্পিরিক্যাল কনসেপ্টস, সেগুলোও ফর্ম। তাহলে ফর্মের মধ্যে এই তিন রকমের জিনিস পড়ে। আর ম্যাটারের মধ্যে দ্যাট হুইচ ইজ গিভেন থ্রু সেন্সেশন। ম্যাটার এন্ড ফর্ম, there are two concepts that ground all other reflection. রিফ্লেকশন আমরা করেছি ভাবনা। There are two concepts that ground all other reflection. দুটো কনসেপ্ট এমন আছে যেটা সব রিফ্লেকশন সেই কনসেপ্ট দুটোর উপর নির্ভর করে। So inseparably are they bound up with every use of the understanding. যে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর যে কোনো ব্যবহারের ক্ষেত্রে এই দুটো কনসেপ্ট লাগবে। একটা হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে ম্যাটার। এরা ইনসেপারেবলি কানেক্টেড। এরা ইনসেপারেবলি কানেক্টেড, মানে এদেরকে আলাদা করা যায় না। যার জন্য আমি বললাম শুরু, আজকের লেকচারের শুরুতেই বলেছি যে অ্যাম্ফিবলি কোনো এই উভচরণ কোনো দোষ নয়, এটা একটা আবশ্যিক শর্ত। যেখানে উভচরণের কথা বলা হচ্ছে না সেখানেই একটা দোষ হয়ে যাচ্ছে। এই কথাটার সত্যতা এইখানে প্রমাণিত হয় যে কান্ট বলছেন যে আন্ডারস্ট্যান্ডিং এর যে কোনো একটাই এই উভচরণটা থাকতে হবে, ফর্ম আর ম্যাটার। বাকি উভচরণ গুলোও থাকতে হবে, কিন্তু এইটা থাকতে হবে, বাকিগুলো সবই এর ওপর নির্ভরশীল। দেখা যাক কি বলছেন, এক মিনিট।
কেন নির্ভরশীল? ওই যে উনি আগেই বলেছেন এক জায়গায়, তোমরা সেই জায়গাটা একটু মনে করিয়ে দিলেই মনে পড়ে যাবে। এটা সেই ইউজি 1-এর মানে ইউজি ক্লাস থেকেই তোমরা শিখে এসছো এই কথাটা, যে ইনটুইশন মানে পারসেপ্ট উইদাউট কনসেপ্ট ইজ ব্লাইন্ড, অ্যান্ড কনসেপ্ট উইদাউট পারসেপ্ট ইজ এমটি। এটা শিখে এসছো যে শুধু ইনটুইশনে যেটা আসে সেটা পারসেপ্ট, সেটা যদি কনসেপ্ট তার সাথে যোগ না হয় তাহলে সেটা ব্লাইন্ড। ব্লাইন্ড মানে মিনিংলেস, সেটা কিছুই নয় তোমার কাছে। আর কনসেপ্ট উইদাউট পারসেপ্ট মানে, কনসেপ্ট মানে জেনারেল কনসেপ্ট গুলো, তার কোনো পারসেপ্ট নেই, তাহলে সেগুলো এমটি। এমটি কেন? সেগুলোকে ভরাট করে হচ্ছে, সেগুলো জ্ঞানের বিষয় হয় না। বাঘ, বাঘ একটা জ্ঞানের বিষয় নয়। এটা বাঘ, এটা একটা জ্ঞানের বিষয়। বাঘ হলুদ, এটা একটা জ্ঞানের বিষয়, এটা একটা জ্ঞান। তাহলে এই হলুদ এটা ওই কনসেপ্টটাকে ভরে দিল, এমটি হলো না। শুধু এটা ইজ ব্লাইন্ড, কিছুই নয় সেটা। এটাও বলতে পারবেন না, বলতে পারবে না। নৈয়ায়িক এখানে আরো এক ধাপে গিয়ে বলেন, ওই এটা বলতে গেলেও রাসেল বলবেন এটা ওটা এগুলোই পিওর, এগুলো পিওর প্রপার নেম। রাসেল বলবেন, রাসেলকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, আরে তুমি থিওরি অফ ডেসক্রিপশন করছো, থিওরি অফ ডেসক্রিপশন তোমরা সবাই পড়েছো, ধরে নিচ্ছি পড়েছো এবং ভালো বুঝেছো। থিওরি অফ ডেসক্রিপশন করলে মানেটা কি? মানে একটা আইডিয়াল ল্যাঙ্গুয়েজে যেগুলো ডেসক্রিপশন, সেগুলোকে ভেঙে ফেলা যায়। কিভাবে ভেঙে ফেলা যায়? অন্য মানে দিয়ে ভেঙে ফেলা যায়, অন্য শব্দ দিয়ে ভেঙে ফেলা যায়। এরকম নয় ফুল হচ্ছে পুষ্প, এটা ভাঙা হলো না, ওটার আরেকটা নাম বললাম। ফুলটাও যাকে বোঝায়, পুষ্পটাও তাকে বোঝায়। কিন্তু ডেসক্রিপশন গুলো সেরকম নয়। ডেসক্রিপশন মাত্রই প্রেসক্রিপশন মাত্রই একাধিক জিনিসকে বোঝায়। যে কোনো ডেসক্রিপশন, সবুজ একটা ডেসক্রিপশন, কোনো একটা জিনিসকে বোঝায় না। এটা সবুজ, একটা জিনিসকে বোঝায় না। সবুজ, সবুজ অনেক জিনিসকে বোঝায়। তাহলে সবুজটা প্রপার নেম নয়। তাহলে প্রপার নেম কোনটা? সক্রেটিসটা প্রপার নেম? সক্রেটিসও প্রপার নেম নয়। যদি বলো হি ইজ সক্রেটিস, সেখানে প্রপার নেম হবে, কিন্তু সক্রেটিস প্রপার নেম নয়। অর্পিতা প্রপার নেম নয়। কেন? অর্পিতা মানে একটা ডেসক্রিপশন। সে এই পড়ে, সে এই পড়ায়, সে পুরুষ না নারী, সে অমুক না তমুক, সে এমন নয় অমন, অমন নয় তেমন, সব ডেসক্রিপশন অর্পিতা মানে। সক্রেটিস মানে একটা ডেসক্রিপশন। তাহলে রাসেলকে জিজ্ঞাসা করা হবে এই ডেফিনিট ডেসক্রিপশনের থিওরি। ডেফিনিট ডেসক্রিপশন হলে কি দাঁড়ায়? ডেফিনিট ডেসক্রিপশন কোন একটা বিশেষ জিনিসকে বোঝায়, কিন্তু সেটাকে ভেঙে ফেলা যায়। সেই ডেসক্রিপশনের শব্দটাকে, ওটা একটা শব্দ নামের মতন শব্দটা, কিন্তু আসলে ওটা নাম নয়। ডেসক্রিপশন গুলো নাম নয়, ডেসক্রিপশন গুলো জেনারেল, প্রপার নেম নয়। এটাই হচ্ছে মেইন থিসিস। তাকে ভেঙে ফেলা যায়। ভেঙে ফেলা যায় মানে ব্যাচেলার্স আর আনম্যারিড মেল, এলিজেবল আনম্যারিড মেল, এরকম ভেঙে ফেলা নয়। অংশে বিভাগ নয়। এটা হচ্ছে ডেসক্রিপশন, হচ্ছে ডেসক্রিপশনের থিওরিটার মজাটা এই, যেটাকে কোয়াইন বলবেন কনটেক্সচুয়াল ডেসক্রিপশন। কনটেক্সট দিয়ে ডেসক্রিপশনটা তুমি দিচ্ছ, মানে কতগুলো ওয়ার্ডে ভেঙে ফেলছো না, কম্পোনেন্ট ওয়ার্ডে ভেঙে ফেলছো না, কতগুলো কম্পোনেন্ট সেন্টেন্সে ভেঙে ফেলছো। এখানে কনটেক্সট মানে সেন্টেন্স, সেন্টেন্সে ভেঙে ফেলছো। কাজে সেন্টেন্স গুলোর এক একটার এক এক রকম মানে, এবং এক এক ক্ষেত্রে এক একটা মানে হয়।
এই কন্টেক্সচুয়াল ডেফিনেশন এটা প্রথম দিয়েছিলেন সম্ভবত বার্কলি এবং তারপরে রাসেল। তখন রাসেলকে যখন জিজ্ঞাসা করা হলো যে তাহলে অ্যাকচুয়াল প্রপার নেম কোনগুলো, রাসেল এক জায়গায় বলছেন, বলতে পারেননি, অনেকদিন চুপ ছিলেন, তারপর এক জায়গায় বলছেন দিস অ্যান্ড দ্যাট, এই দুটো হচ্ছে অ্যাকচুয়াল প্রপার নেম। এবার নৈয়ায়িককে জিজ্ঞাসা করো ওগুলো কি প্রপার নেম, দিস অ্যান্ড দ্যাট, দেখিয়ে দিচ্ছ ইন্ডেক্সিক্যাল। নৈয়ায়িক বলবেন না, ওটা শুধু ওটাও প্রপার নেম হতে পারবে না। কেন? মানে লজিক্যাল প্রপার নেম হতে পারবে না। এখানে লজিক্যাল প্রপার নেমের কথা বলা হচ্ছে। হতে পারবে না এই কারণে দিসেরও জেনারেলিটি আছে, তৎ দ্যাটের জেনারেলিটি আছে, ইদমের জেনারেলিটি আছে, ইদম দিস, দিসের জেনারেলিটি হচ্ছে ইদন্তা, ইদন্তা দিয়ে বুঝি, জেনারেলিটি ছাড়া বুঝতে পারবে না। তৎকে তত্তা দিয়ে বুঝি, কাজেই তাকেও জেনারেলিটি ছাড়া বুঝতে পারবে না। তাহলে আমাদের থটে কান্টে যদি এনে এটা ফেলি, এবার পরিষ্কার হচ্ছে তোমাদের কাছে কথাটা, যে কান্টে এটা এনে ফেললে এটা দাঁড়াবে এই যে থটে কোনো কিছু আসতে গেলে সেটার ম্যাটার এবং ফর্ম দুটোই থাকতে হবে। যদি শুধু ম্যাটারের কথা বলো তাহলে ওই ব্লাইন্ড হয়ে যাবে, শুধু থটের কথা বললে এমটি হয়ে যাবে। আবার টেক্সটে যাই। they are bound up they মানে matter and form are bound up with every use of the understanding এর যে কোনো ইউজ এই দুটো আছে, দুটো ছাড়া হবে না। The former signifies the determinable in general, determinable যেটাকে নির্দিষ্ট করা হবে, determined হয়নি, and the other is determination, একটা ডিটারমিনেবল যেটাকে ডিটারমিন করা হবে, সেটা তার মানে বুঝতেই পারছো ম্যাটার যেটাকে ডিটারমিন করা হবে। আর ডিটারমিনেশন, ম্যাটারটা যখন বাঘ না টেবিল ডিটারমিন, ওটা ডিটারমিনেশন, ফর্ম এসে গেল যখন ডিটারমিনেশন, একটা ডিটারমিনেবল থাকে, একটা ডিটারমিনেশন থাকে। এখন এরপরে যেটা বলছেন কান্ট, সেটা ট্র্যাডিশনাল ফিলসফিতে এই ফর্ম আর ম্যাটারকে কিভাবে বোঝা হয়েছে, এই ডিটারমিনেবল আর ডিটারমিনেশনকে কিভাবে বোঝা হয়েছে, তার তিন রকমের ভাবে তিনি বলেছেন। সেটা খুব সূক্ষ্ম, সেটা অনুধাবন করতে হবে। ডিটারমিনেশন বোথ ইন দ্য ট্রান্সেন্ডেন্টাল সেন্স, মানে এগুলো কিন্তু ট্রান্সেন্ডেন্টাল সেন্সে করা হচ্ছে, এম্পিরিক্যাল নয়। আমি কোনো কিছু সম্পর্কে ভাবতে গেলেই তার ফর্ম আর ম্যাটার দুটোকে নিয়ে ভাবতে হবে, এছাড়া উপায় নেই। আমি চিন্তায় দুটোকে আলাদা করতে পারি, কিন্তু মানে বিশ্লেষণ করে আলাদা করতে পারি, কিন্তু চিন্তায় ওই দুটো একসাথে আসে। বোথ in the transcendental sense, since one abstracts from all differences in what is given and from the way in which that is determined. সবকিছুর থেকে আলাদা করে কিসে? কোনো একটা জিনিসকে বুঝতে গেলে সবকিছুর থেকে তো আলাদা হতে হবে। এখানে নৈয়ায়িকরা আরো ভেঙে বলেছেন, সূক্ষ্ম করে বলেছেন কথাটা। দেখো অনেক কিছুই দুটো জিনিস, একটা ঘট একটা পট, কি করে আলাদা? তাদের ওই কনসেপ্ট দিয়ে, জেনারেলিটি দিয়ে, ঘটত্ব আছে পটত্ব আছে। কিন্তু এই করতে করতে গিয়ে এক জায়গায় গিয়ে দুটো জলের পরমাণু, এই দুটো আলাদা কিসে? সবগুলো ধর্ম এক,
ধর্মের দিক থেকে আলাদা হবে না। তাহলে আলাদা হবে এটাতে, কারণ আগে বলেছেন স্পেসে আলাদা হবে, আরেকটা জিনিসে আলাদা হবে, কিন্তু থটের ক্ষেত্রে তো স্পেসে আলাদা হবে না। আমি কান্টের ক্রিটিক অফ পিওর রিজনের দুটো কপির কথা ভাবছি, স্পেসে আলাদা নয়, টাইমের কথা আলাদাও নয়। এই দুটো কি করে আলাদা হলো? এখানে আলাদা হবে ওই ম্যাটার। তাহলে সবকিছুর থেকে সে আলাদা হয়ে যায় ইন হোয়াট ইজ গিভেন, যেটা গিভেন, যেটা আমার কাছে আসে। দেখো, one abstracts from all differences in what is given, সেটা হচ্ছে ম্যাটার, and from the way in which that is determined, সবকিছুর থেকে আলাদা হয় এবং সেটা একটা চরিত্র পায়, ডিটারমিন্ড হয়, চরিত্র পায়। চরিত্রটা কি করে পায়? সেটা ফর্ম দিয়ে চরিত্রটা পায়। যে ওটা জল, ওটা ফল, এই চরিত্রটা পায় ফর্ম দিয়ে। ফর্মটা যেমন তার মানে সেটা চরিত্র দেয়, এবং ফর্মের দুটো কাজ আছে, তিনটে কাজ। একটা হচ্ছে তাকে একটা চরিত্র দেয়, তার একটা পরিচিতি দেয়। আরেকটা কাজ হচ্ছে তাকে এক করে, ওই ফর্মের যাবতীয় জিনিস, ফল আপেল, যত আপেল তার সাথে এক করলো। থার্ড আরেকটা কাজ করে, ডিফারেন্স। আপেল লেবুর থেকে আলাদা, আলাদাও করলো, কিন্তু ইনি বলেছেন অল ডিফারেন্সেস, সব ডিফারেন্স করতে পারবে না এই দিয়ে। চিন্তায় তোমার দুটো আপেল, চিন্তায় তোমার কান্টের ক্রিটিক অফ পিওর রিজনের দুটো বই কপি। এখানে ওই ফর্ম দিয়ে আলাদা করতে পারবে না, সব ফর্ম এক। এখানে আলাদা করতে হবে ম্যাটার দিয়ে, ওই দুটো। দ্য লজিশিয়ানস ফর্মারলি, ট্র্যাডিশনাল লজিশিয়ানদের কথা বলছেন, কল্ড দ্য ইউনিভার্সাল দ্য ম্যাটার, ইউনিভার্সালটাকে ম্যাটার বলেছেন। বাট দ্য স্পেসিফিক ডিফারেন্স দ্য ফর্ম। In every judgment, one can call the given concepts logical matter for judgment. Their relation by means of the copula, the form of the judgment. দেখো, জাজমেন্টে গ্রাস ইজ গ্রিন, এই গ্রাস, এই ইউনিভার্সালটাকে ম্যাটার বলছেন। ইজ গ্রিন, এই গ্রাসের সঙ্গে যে রিলেশন, এই রিলেশনটাকে ফর্ম বলছেন। কান্টের কাছে গ্রাস এবং ইজ গ্রিন এই দুটোই হচ্ছে ফর্ম, ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে গ্রাসটা যা দিয়ে তৈরি, যে ইন্টুইশনটা আমার কাছে আসে গ্রাসের, বা যে ইন্টুইশনটার কথা আমি ভাবি, সেটা হচ্ছে ম্যাটার। এখানে দেখো, যেন কান্ট ফ্রেগের প্রিকারসার। ফ্রেগে এটাকে আরো ভালোভাবে লজিক্যালি বুঝিয়েছেন, যে অল ক্রোজ আর ব্ল্যাক, এই অল ক্রোজ এটাকে তো ম্যাটার বলছেন ট্র্যাডিশনাল লজিকে, আর ব্ল্যাকটা হচ্ছে ইজ ব্ল্যাক বা আর ব্ল্যাক, ওই বি ব্ল্যাক, এটা হচ্ছে তার ফর্ম। প্লেটো বলছেন দুটোই ফর্ম।
দুটোই ফর্ম। ম্যাটারটা কি? ম্যাটারটা অন্য জিনিস। তুমি ফর্মালাইজ করো, ওটাকে ফর্মালাইজ করলে ভালো করে বুঝতে পারবে। ফর অল এক্স cx ইমপ্লাইজ bx, ওই এক্সটা হচ্ছে ম্যাটার। সি যেটা ক্রো, সেটাও ফর্ম, সেটাও একটা প্রেডিকেট। প্রেডিকেট গুলো ফাংশন এর কাছে, ফ্রেগের কাছে। এবং ব্ল্যাক, বিং ব্ল্যাক, এটাও একটা ফাংশন। তাহলে জিনিসটা কি দাঁড়াবে? দাঁড়াবে ড্যাশ ইজ এ ক্রো, ড্যাশের জায়গায় তুমি এক্স বসাতে পারো, একটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল বসাতে পারো, কিংবা ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট বসাতে পারো। এ ইজ এ ক্রো অ্যান্ড ড্যাশ ইজ ব্ল্যাক, এ ইজ ব্ল্যাক। এটা পার্টিকুলার জাজমেন্ট। কিন্তু যদি ইউনিভার্সাল জাজমেন্ট করো তাহলে কি হবে? ফর অল এক্স ড্যাশ ইজ সি ইমপ্লাইজ ড্যাশ ইজ ব্ল্যাক, এক্স ইজ সি ইমপ্লাইজ এক্স ইজ ব্ল্যাক। তাহলে এখানে ম্যাটারটা কিন্তু অন্য জিনিস। ক্রোটাও ম্যাটার নয়, ব্ল্যাকটাও ম্যাটার নয়। ক্রো ব্ল্যাক দুটোই ফর্ম। তাহলে ট্র্যাডিশনাল লজিক থেকে কান্ট কিন্তু এখানে সরে আসছেন খুব স্পষ্ট করে। এক মিনিট, কোথায় পড়ছিলাম ভুলেই গেছি। এই জন্য আমি আগেও বলেছিলাম যে কান্ট কিন্তু ফ্রেগের ফিলসফিটা আগে থেকে, ফ্রেগের যে লজিকটা করছেন তার পিছনের যে ফিলসফিটা, সেটা কান্ট কিন্তু আগে বলে গেছে। এবং আমি এই প্রসঙ্গে এটাও বলেছিলাম যে তার আগে বৌদ্ধরা বলে গেছে। হলো, in every judgment one can call the given concepts logical matter for judgments, their relation by means of the copula, the form of the judgment। এটা ক্লাসিক্যাল মত, যেটা কান্ট কাটছেন। in every being, এবার বিইং এর দিক থেকে, আগে লজিকের দিক থেকে বললেন, এবার বিইং এর দিক থেকে, অস্তিত্বের দিক থেকে। এখানে বিইং অর্থে জীব, জীবজন্তু বিইং, হিউম্যান বিইং এই অর্থে। একটা সিনেমা দেখেছিলাম, সেখানে একটা রাক্ষস ছিল। সে ওই রকম, মানে ভাষাটা তার একটু অন্যরকম। সে বলতো হিউম্যান বিনস, হিউম্যান বিনস, হিউম্যান বিন, সে বলতো। সে বিইং বলতে পারতো না। আর অন্য লোকেরা বুঝতে পারে না যে হিউম্যান বিন জিনিসটা কি। আমরা জানি ওয়াইড বিন, ন্যারো বিন, এসব জানি, বাজার থেকে কিনে এনে খাই। হিউম্যান বিন জিনিসটা কি আমরা তো বুঝতে পারি না। যে মজার একটা সিনেমা ছিল, তোমরা হয়তো দেখেছো, বিএফজি, বিগ ফ্রেন্ডলি জায়েন্ট, বাচ্চাদের সিনেমা। আচ্ছা, কোথায় পড়ছিলাম? হ্যাঁ, ইন এভরি বিইং its its components essentially are the matter। মানুষের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে কি হয়? তার কম্পোনেন্ট গুলো, তার উপাদান গুলো হচ্ছে ম্যাটার।
যেটা দিয়ে তা তৈরি, ম্যাটার, the way in which they are connected in a thing, the essential form, সে অন্যান্য জিনিসের সঙ্গে যেভাবে কানেক্টেড হয় সেটা তার এসেনশিয়াল ফর্ম। কানেক্টেড হয় মানে মানুষ মানুষের সাথে কানেক্টেড, এখানে কান্ট ওই রকম কানেকশনের কথা বলছেন, বন্ধুত্ব এই জাতীয় কানেকশনের কথা বলছেন না। মানুষ মানুষের সাথে কানেক্টেড, যেগুলো আপনারাই কানেকশন, তার কথা বলছেন। ওই জন্য বলছেন এসেনশিয়াল ফর্ম। তাহলে মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কানেক্টেড হয়, তাহলে এই মনুষ্যত্বটা তার এসেনশিয়াল ফর্ম। মানুষ সব জীবের সাথে কানেক্টেড, তাহলে জীবত্ব তার এসেনশিয়াল ফর্ম। এরকম নয় যে সে একটা পোষ্য পুষেছে, পোষ্যটার ফর্ম হচ্ছে পোষ্যত্ব, যে মালিকত্ব বা স্বামিত্ব আর তোমার ফর্ম, সেরকমটা, সেগুলোর কথা বলা হচ্ছে না, সেগুলো এম্পিরিক্যাল, সেটার কথা এখানে বলা হচ্ছে না। এখানে শুধুমাত্র এসেনশিয়াল ফর্ম এর কথা বলা হচ্ছে। হলো, থার্ডটা কি হবে? হ্যাঁ, essential form. Also, in respect of things in general. তাহলে মানুষের ক্ষেত্রে বলা হলো, বিইং এর ক্ষেত্রে প্রথমে লজিকের ক্ষেত্রে বলা হলো, 2 নম্বর বিইং এর ক্ষেত্রে বলা হলো, নোট করো। 3 নম্বর হচ্ছে যে কোনো জিনিসের সম্পর্কে বলা হচ্ছে, থিংস ইন জেনারেল। সেখানে কি হবে? আনবাউন্ডেড রিয়েলিটি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ম্যাটার অফ অল পসিবিলিটি। আনবাউন্ডেড রিয়েলিটি, আসলে কনসেপ্ট গুলো এসে কি করে, রিয়েলিটিটাকে বেঁধে ফেলে, এর বাইরে যাবে না। আর আনবাউন্ডেড রিয়েলিটি কি? সেটা যে কোনো কিছু হতে পারে, অফ অল পসিবিলিটি, যে কোনো কিছু হতে পারে। সেই আনবাউন্ডেড রিয়েলিটিটাই হচ্ছে ম্যাটার, আর যেটা বাঁধে সেটা হচ্ছে ফর্ম। ওই যে প্রথমে ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক শুরু করতে গিয়ে একটা লাইন আমি বারবার করে এমফাসিস দিচ্ছিলাম, সেই লাইনটার, তার কারণ তার কনসিকুয়েন্সটা বোঝা যায় না, মানে যতদূর তোমরা পড়ে আসো ততটা তার কনসিকুয়েন্সটা বোঝা যায় না। এখানে বোঝা যায়, বা এর পরবর্তী আলোচনায় বোঝা যাবে, যে ওখানে বলছেন যে অ্যাপিয়ারেন্স জিনিসটা কি, দ্য আনডিটারমিন্ড, the undetermined object of an empirical intuition. Undetermined মানে যাতে, এম্পিরিক্যাল ইন্টুইশন মানে তাতে তো ফর্ম এসে গেছে স্পেস আর টাইমের, কিন্তু আনডিটারমিন্ড, কারণ ইট কুড বি এনিথিং, এটা যে কোনো কিছু হতে পারত, যতক্ষণ না তার উপর ফর্ম আসছে, সেইটাকে তিনি অ্যাপিয়ারেন্স বলছেন। এখানে সেই অ্যাপিয়ারেন্সের কথা হচ্ছে। In respect of things in general, unbounded reality is regarded as the matter of all possibility, but its limitation, negation, as that form through which one thing is distinguished from another. তাহলে কি দাঁড়ালো? তার লিমিটেশনটা একটা ফর্ম। ওই যে আমরা বলেছিলাম যে সামান্য শুধুমাত্র সাদৃশ্যের সূচক নয়, সেটা কি করে, সাদৃশ্যও দেখায় আবার ইতর ভেদও দেখায় সামান্য। তাহলে যেটা ইতর ভেদ দেখায়, এখানে কান্ট ওই কথাটা বলছেন, অন্যর থেকে আলাদা করে, সেটা হচ্ছে তার ফর্ম। ইন অ্যাকর্ডেন্স উইথ ট্রান্সেন্ডেন্টাল কনসেপ্টস। যে কোনো কনসেপ্ট নিয়ে বলছে না, যে কোনো কনসেপ্টই আলাদা করে, কিন্তু এখানে ট্রান্সেন্ডেন্টাল কনসেপ্ট নিয়ে আলোচনা করছেন, কারণ এটা ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি। তাই জন্য একটা মানে দ্রব্য গুণের থেকে আলাদা,
কারণ কার্যের থেকে আলাদা, এইভাবে আলাদা করে, ট্রান্সেন্ডেন্টাল কনসেপ্টস দিয়ে আলাদা করে। দ্য আন্ডারস্ট্যান্ডিং namely demands first that something be given. আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কিছু দিতে হবে, তার কাছে আসতে হবে। এই জন্য তিনি বলেছিলেন না প্রথমে, অল নলেজ বিগিনস উইথ এক্সপিরিয়েন্স, বাট ইট ডাজন্ট ফলো দ্যাট দে অল অ্যারাইজ আউট অফ এক্সপিরিয়েন্স। এইটা খুব সমস্যা বলে তখন মনে হচ্ছিল, এইখানে তার অর্থ ব্যাখ্যা করছেন। দ্য আন্ডারস্ট্যান্ডিং নেমলি ডিম্যান্ডস ফার্স্ট that something be given, তাহলে এক্সপেরিয়েন্স থেকেই শুরু হতে হবে আন্ডারস্ট্যান্ডিং এর কাজ, at least in the concept, মানে কনসেপচুয়ালি, টাইমের দিক থেকে নয়, সেই জন্য বলছেন ইন দা কনসেপ্ট। in order to be able to determine it in a certain way, জিনিসটাই পেল না তাকে ডিটারমিন করবে কি? ডিটারমিনেবল কে পেলে তবেই তো ডিটারমিন করবে, তাহলে ডিটারমিনেবলটা এলে তবে আন্ডারস্ট্যান্ডিং এর কাজ শুরু হয়। ওই প্রথম সেন্টেন্সটার মানে এখন তোমরা বুঝতে পারছো। তখন আমি বলেছিলাম, হয়তো তোমরা আমার কথা বিশ্বাস করছিলে না, ভাবছিলে গল্প গাথা বলছি। আমার এই ইন্টারপ্রিটেশনটা অনেকেই বিশ্বাস করেন না, যে ওটা ট্রিগার করে। নলেজ বিগিনস উইথ এক্সপিরিয়েন্স কথাটার মানে এমপিরিসিজমের দিকে যাচ্ছেন না, এক্সপিরিয়েন্স দিয়ে নলেজের এই যে পুরো মেকানিজমটা ট্রিগার্ড হয়, শুরু হয় কনসেপচুয়ালি, এম্পিরিক্যালি নয়। হিউম বলবেন এম্পিরিক্যালি, ব্লক বলবেন এম্পিরিক্যালি, কিন্তু এক্সপিরিয়েন্সিয়ালি, কিন্তু কান্টের ক্ষেত্রে কনসেপচুয়ালি। ওটা আগে থাকতে হবে, ওটা আগে থাকবে তবেই না কনসেপ্ট লাগাবে। তাহলে কনসেপ্টটা লাগাবে কার উপরে? ডিটারমিনেবল থাকলে তবে ডিটারমিনেন্টস লাগানো যায়। হেন্স ইন দ্য কনসেপ্ট অফ পিওর আন্ডারস্ট্যান্ডিং ম্যাটার প্রিসিডস ফর্ম। তাহলে পিওর আন্ডারস্ট্যান্ডিং এ কে থাকবে? লজিক্যালি বা ট্রান্সেন্ডেন্টালি ফর্মটা আগে, মানে ম্যাটারটা আগে, ফর্মটা পরে। ম্যাটার প্রিসিডস ফর্ম। হলো এই জায়গাটা। আর একটুখানি, আর একটু তোমরা 2 মিনিট ধৈর্য ধরো, আমাদের শুরু হতে আজকে দেরি হয়েছিল, তাই 2-3 মিনিট আমি এক্সট্রা টাইম নিচ্ছি, কারণ এই সেকশনটা শেষ না করলে আমরা পরের দিন ডায়ালেক্টিকে ঢুকে যাব। এই সেকশনটা এখানেই শেষ করে দিই, একটুর জন্য বাকি রেখে আরেকটা লেকচার পড়া যাবে না করে। বাট ইফ, কোথায় গেল? But if it is only sensible intuitions in which we determine all objects merely as appearances, then the form of intuition as a subjective constitution of sensibility precedes all matter. তাহলে ম্যাটারকে আগে আসতে হবে, তারপর কনসেপ্ট আসবে, এটা হলো। কিন্তু ম্যাটারের আবার ফর্ম হচ্ছে স্পেস টাইম। ম্যাটারকে আসতে গেলে স্পেস টাইমের মধ্যে দিয়ে আসতে হবে। তাহলে ট্রান্সেন্ডেন্টালি ব্যাপারটা কি দাঁড়ালো? ট্রান্সেন্ডেন্টালি ব্যাপারটা দাঁড়ালো আগে স্পেস টাইম, তারপরে স্পেস টাইমের মধ্যে দিয়ে ম্যাটার এসে এলো, যেটা ইন্টুইশন, এবং তারপরে কনসেপ্টস বা ক্যাটেগরিজ। আর 1 নম্বর, তাহলে সাজিয়ে নিই, 1 নম্বর হচ্ছে স্পেস টাইম ট্রান্সেন্ডেন্টালি, 2 নম্বর হচ্ছে ইন্টুইশন, ইন্টুইশন বলতেই ম্যাটার যেটা, 3 নম্বর হচ্ছে আবার ট্রান্সেন্ডেন্টালি ক্যাটেগরিজ। এটা এসে দাঁড়ালো, খুব ক্লিয়ার করে দিলেন কান্ট। কোনটা আগে কোনটা পরে নিয়ে যে ঝামেলা ছিল আমাদের, সে ঝামেলা একদম ক্লিয়ার করে দিলেন, এবং বলে দিলেন এটা টেম্পোরাল হতে পারে না। কেন হতে পারে না সে যুক্তি আগে আমি দিয়েছি, পুরোনো লেকচারে দেখো
2-3 নম্বর লেকচারেই আছে, কেন হতে পারে না টেম্পোরাল, টাইমের দিক থেকে আগে পরে কেন হতে পারে না, এখানে আর সেই ব্যাখ্যা করছি না, কিন্তু এখানে বলে দিচ্ছেন ট্রান্সেন্ডেন্টাল। Instead, first, thus space and time precede all appearances and all data of appearances, and instead first make the latter possible. First মানে space time, make the latter মানে ওই intuition possible. The intellectualist, ইঙ্গিতটা Leibniz, intellectualist. The intellectualist philosopher could not bear it that form should precede the things and determine their possibility. A quite appropriate criticism if he assumed that we intuit things as they are, though with confused representation. যারা ইন্টেলেকচুয়ালিস্ট তারা ওইটাকে আগে বলবেন, ফর্মটাকে আগে বলবেন, এবং বলবেন ওই ম্যাটারটা যেটা আসে সেটা হচ্ছে কনফিউজড রিপ্রেজেন্টেশন। আমরা আগেই বলেছিলাম এক্সপিরিয়েন্সটাও কিন্তু রিজন, সেটা কনফিউজড। But since sensible intuition is an entirely peculiar subjective condition, sensible intuitionটা একটা বিশেষ ধরনের সাবজেক্টিভ কন্ডিশন, বিশেষ ধরনের আমাদের মনের ভেতরের বিষয় ইন্টুইশন, বাইরে থেকে যদিও আসে, which grounds all perception a priori, ওই ইন্টুইশনের দ্বারা সব a priori পারসেপশন গুলো ডিটারমিন হয়, and the form of which is original. Form of which মানে ইন্টুইশনের ফর্ম, সেগুলো অরিজিনাল মানে মনের ভেতর থাকে, স্পেস টাইম। Thus the form is given for itself alone, ফর্মটা নিজের থেকেই আসে, and so far is it from being the case that the matter or the things themselves which appear ought to be the ground. তাহলে যেগুলো আমার কাছে আসে সেটার ওই ম্যাটারটা হচ্ছে গ্রাউন্ড, ভিত্তি, ম্যাটারটাই হচ্ছে ভিত্তি। As one would have to judge according to mere concepts, যেটাকে আমরা ওই বিশুদ্ধ ধারণাগুলোর দ্বারা বিচার করতে পারি। ওই ম্যাটারটা হচ্ছে ভিত্তি, যেটাকে আমরা বিশুদ্ধ ধারণা বা ক্যাটেগরি দিয়ে বিচার করতে পারি। That rather their possibility presupposes a formal intuition of space and time as given. তাহলে এই আমাদের কনসেপ্টের পসিবিলিটিটা আগে থেকে তার একটা প্রিসাপোজিশন হচ্ছে ওই স্পেস এন্ড টাইমের ফর্মে ইন্টুইশন আসা, এটা পসিবিলিটি। তাহলে এখানে ওই বললেন যে লাইবনিজ তো ইন্টুইশনটা মানেন না, সবটা ওই ফর্ম দিয়ে বলবেন, বলে ওই লজিক্যাল ফ্যালাসিটা প্রথম থেকে 3 পর্যন্ত লজিক্যাল ফ্যালাসি সবকটা করবেন, এবং করে তিনি ওই যেটা একটা হচ্ছে ফ্যালাসি অফ লজিক, একটা হচ্ছে ফ্যালাসি অফ বিং, আর একটা হচ্ছে ফ্যালাসি অফ থিং ইন জেনারেল, এইটা এই 3টে ফ্যালাসি তার ক্ষেত্রে হবে হয়ে। কিন্তু আমরা এখন দেখছি যে নাম্বার 1 হচ্ছে স্পেস টাইম ফর্ম, তারপরে হচ্ছে তার ভিতর দিয়ে হচ্ছে ইন্টুইশন ম্যাটার, এবং তারপরে হচ্ছে ক্যাটেগরিজ। এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফির
সাজানোর বিষয়। এর কিছু ব্যাখ্যা লিখেছেন কান্ট পরে, সে অংশটা আর বলছি না, বলতে গেলে সেটা বলতে গেলেও আরো 10টা লেকচার লাগবে। আমি পরের দিন ধরে নিচ্ছি যে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকে চলে যাব। এখানে ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের আলোচনাটা শেষ হচ্ছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। এই পর্যন্ত। বাহ, তোমরা সবাই এত সহজে বুঝে যাও, তোমরা এত বুদ্ধিমান, বুদ্ধিমতী, যে আজকাল আবার বুদ্ধিমতী শব্দ ব্যবহার হয় না বাংলায়। বাংলায় স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার হয় না, ব্যবহৃত হয় না। তা না হয় ভালো, কারণ বহু শব্দ আছে নিত্য পুংলিঙ্গ শব্দ, আবার কিছু আছে নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ, কিছু শব্দ আছে পুংলিঙ্গ নিত্য পুংলিঙ্গ শব্দ, সেগুলোকে বাংলা করলে কেমন যেন লাগে, মানে সে স্ত্রীলিঙ্গ করলে কেমন যেন লাগে। ধরো মাস্টারমশাই, মাস্টারমশাইয়ের কি বাংলা করবে? মাস্টারমশাই মধুমিতাদি আমাদের মাস্টারমশাই, মাস্টারমশাই, সেটা তো আর কিছু করার নেই। মাস্টারমশাই কি করবে? রাষ্ট্রপতি, তো তুমি তো এরকম করতে পারো না রাষ্ট্রপত্নী, সেটা করলে খুব ভালো শোনায় না, অন্য মানে দাঁড়িয়ে যায়। কাজে ওরকম রাষ্ট্রপতিটা রাষ্ট্রপতি, তেমন অধ্যাপকটা অধ্যাপক। আজকাল আর অধ্যাপিকা কেউ লেখে না, কেউ লেখে না বিভাগীয় প্রধানা, বিভাগীয় প্রধান। কাজেই ওরকম এখন খুব ভালোই হয়েছে বাংলায় যে ওই স্ত্রীলিঙ্গ শব্দগুলো তুলে দিয়েছে, ওটাকে নিউটার জেন্ডার হিসাবে ধরা হয় বাংলায়। কাজেই ওইভাবেই আমরা বলবো। যাই হোক, তাহলে শেষ করছি। থ্যাংক ইউ। তোমরা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক্স শেষ করলে। তোমাদের জন্য আমার আবার নতুন করে পড়া হলো অনেকটা। তোমাদের কি